দল হিসেবে আওয়ামী লীগের অপরাধের বিচারের জন্য তদন্ত কর্মকর্তা নিয়োগ, ট্রাইব্যুনাল আইনে যুক্ত হলো নতুন বিধান। দল হিসেবে, সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তের প্রক্রিয়া চলমান ছিল। তা আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, তদন্ত কর্মকর্তা নিয়োগ হয়েছে। স্বৈরাচারীকে আশ্রয় দিয়ে ভারত মানুষের বিরাগ ভাজন হলে কিছু করার নেই, বললেন তারেক রহমান। সবচেয়ে বড় হচ্ছে বাংলাদেশ ও দেশের মানুষের স্বার্থ। এখন তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগ ভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে। শুধু আলোচনা নয়, বিশেষজ্ঞদের পরামর্শে নির্বাচন কমিশন আরও সমৃদ্ধ হতে চায়, জানালেন সিইসি। বললেন দেশের জন্য করার এটাই তার শেষ সুযোগ। জীবন দিয়ে জুলাই বিপ্লবের বীজ বপন করেছিলেন বুয়েট শিক্ষার্থী আবরার, বললেন ডাকসু ভিপি সাদিক কায়েম। 6 বছরেও হয়নি হত্যা মামলার আপিল নিষ্পত্তি। অনিয়ম দুর্নীতির আখড়া কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, 100 টাকার ইনজেকশন 1200 টাকায় ক্রয়, নতুন চাহিদাপত্রেও বিতর্ক। গাজায় 2 বছরের ইসরায়েলি আগ্রাসনে মাটিতে মিশে গেছে 90% স্থাপনা। দেশে ও বিদেশে নজিরবিহীন চাপে ইসরায়েলের প্রধানমন্ত্রী, তবু বন্ধ হয়নি আগ্রাসন। বিসিবিতে চলছে নবনির্বাচিত পরিচালনা পরিষদের বোর্ড সভা, সাব কমিটি বন্টন, বিপিএল সহ আছে গুরুত্বপূর্ণ 6 এজেন্ডা। দুপুরের বাংলাদেশে আমন্ত্রণ, আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য তদন্ত শুরুর নির্দেশ দিল ট্রাইব্যুনাল। নিয়োগ দেওয়া হয়েছে তদন্ত কর্মকর্তা। সকালে ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে এ তথ্য। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দলীয় অপকর্মে জড়িত থাকার বিচার করবে ট্রাইব্যুনাল। তাছাড়া বিগত 16 বছর গুম খুন সহ মানবতা বিরোধী অপরাধের বিচার করা হবে। চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, তদন্তে যদি অন্যান্য দলের সংশ্লিষ্টতা পাওয়া যায়, সে ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এদিকে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলায় আজ শেষ সাক্ষীর 3য় দিনের জেরা অনুষ্ঠিত হবে। এই মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে জেরা করবেন আসামিদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী। সোমবারও তাকে দিনভর জেরা করা হয়। জেরায় চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী করার বিষয়ে প্রশ্ন করা হলে তদন্ত কর্মকর্তা জানান, কোনো চাপে নয়, সত্য উদ্ঘাটনের স্বার্থেই তিনি রাজসাক্ষী হয়েছেন। তিনি আরও জানান, জুলাই আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকার দলীয় সশস্ত্র গোষ্ঠী 50টিরও বেশি জেলায় মারণাস্ত্র ব্যবহার করেছে। শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় 25 কার্যদিবসে 54 জন সাক্ষ্য দিয়েছেন। এদিকে ট্রাইব্যুনালে আশুলিয়ার 6 লাশ পোড়ানোর মামলারও চলছে সাক্ষ্য গ্রহণ। আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, তদন্ত কর্মকর্তা নিয়োগ হয়েছে এবং তারা তদন্ত কাজ খুব দ্রুতই সম্পন্ন করবেন। তারা সর্বোত্তম চেষ্টা করবেন এবং তদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে দল হিসাবে বিচারের জন্য আওয়ামী লীগের ব্যাপারেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। আদালতে যখন সাক্ষীরা তাদের বক্তব্য দিয়েছেন, দলের ইনভলভমেন্টের ব্যাপারে বলেছেন, এগুলো জুডিশিয়াল ডকুমেন্ট হয়ে গেছে। সুতরাং ভবিষ্যতে দলের বিরুদ্ধে যে তদন্ত হবে, দলের বিরুদ্ধে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আসবে, তার মধ্যে বিদ্যমান যে সমস্ত সাক্ষ্য ইতিমধ্যে হয়ে গেছে যেগুলো, সেই সাক্ষ্য প্রমাণগুলো অন্যতম এভিডেন্স হিসেবে গণ্য হবে। কারো বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ গঠিত হলে তিনি আর সংসদ সদস্য, স্থানীয় সরকার প্রতিনিধি বা কোনো সরকারি পদে বহাল থাকতে বা নিয়োগ পেতে পারবেন না। এ বিষয়ে নতুন বিধান সংযোজন করেছে আইন মন্ত্রণালয়। সোমবার জারিকৃত গেজেট অনুযায়ী অভিযোগ গঠনের পর আসামি, এমপি, মেয়র, চেয়ারম্যান, কমিশনার বা প্রশাসক পদচ্যুত হবেন। একই সাথে সরকারি চাকরি বা অন্য কোনো সরকারি পদেও নিয়োগযোগ্য থাকবেন না। তবে কেউ যদি ট্রাইব্যুনাল থেকে খালাসপ্রাপ্ত হন বা অভিযোগ থেকে রেহাই পান, তাহলে এই নিষেধাজ্ঞা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না, সেটিও উল্লেখ করা হয়েছে গেজেটে। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে প্রকাশিত এই অধ্যাদেশের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে নতুনভাবে রাজনৈতিক ও প্রশাসনিক পদে যোগ্যতার সীমা নির্ধারণের বিধান কার্যকর হলো।
বিচার প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় যদি কোনো আইন সংশোধন হয়, যেটা বলতে চেয়েছেন, যেমন ধরেন একজন ব্যক্তির বিচার চলমান আছে, সেই ব্যক্তির বিচারকে প্রভাবিত করতে পারে এমন কোনো বিষয় সংশোধন হলে তখন আপনি প্রস্তুত হতে পারেন। কিন্তু এইখানে যে আইনটা সংশোধন করা হয়েছে বা যা কিছু করা হয়েছে সেই আইনটা এখনো প্রয়োগযোগ্য হয়নি, সেটা কোনো প্রভাব পড়বে না, ন্যায় বিচারের পরিপন্থীও হবে না। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা দৃঢ় অবস্থান প্রকাশের পর অন্তর্বর্তী সরকারের ওপর থেকে সন্দেহ দূর হয়েছে। প্রধান উপদেষ্টা নির্বাচন ঘিরে যত বেশি দৃঢ় থাকবেন ততই সন্দেহ চলে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, ক্ষমতায় গেলে কূটনীতিতে সবার আগে বাংলাদেশ নীতি গ্রহণ করবে বিএনপি। পতিত স্বৈরাচারকে আশ্রয় দেওয়ার ভারতের সমালোচনাও করেন তিনি। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, সংস্কার কিংবা জুলাই সনদ নিয়ে বিএনপির কোনো অসৎ উদ্দেশ্যও নেই। যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে উঠে আসে নানা প্রসঙ্গ, যেখানে ছিল অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক, তারেক রহমানের নেতৃত্ব আর চিন্তাভাবনার পরিবর্তন, কূটনীতি, সংস্কার ও জুলাই সনদ, ১/১১ সরকার, অতীত অভিজ্ঞতা ও আগামীর বিএনপি নিয়ে নানা প্রশ্নের জবাব। যে আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক। তারেক রহমান জানান, অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের উপরই নির্ভর করবে বিএনপির সঙ্গে সম্পর্কের উষ্ণতা বা শীতলতা। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস বেশ কয়েকবার উনি ওনার যে সিদ্ধান্ত সেটির ব্যাপারে উনি দৃঢ় অবস্থান গ্রহণ করেছেন। তারপর থেকেই খুব স্বাভাবিকভাবেই এই সন্দেহটি বহু মানুষের মন থেকে ধীরে 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 চলে যেতে ধরেছে। ওনারা যা বলেছেন, ওনারা যত বেশি দৃঢ় থাকবেন তত এই সন্দেহ চলে যাবে আস্তে আস্তে। তারেক রহমান জানান, কূটনীতিতে বিএনপির মূলনীতি সবার আগে বাংলাদেশ। ভারতের সঙ্গে সম্পর্কের বেলায়ও দেশ ও দেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দেওয়ার দৃঢ় অবস্থান তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমার কাছে বাংলাদেশের স্বার্থ বড়, আমার কাছে বাংলাদেশের মানুষের স্বার্থ বড়। কাজে কে কি বললো আমার কিছু যায় আসে না, আমার হচ্ছে সবার আগে বাংলাদেশ, সিম্পল। অবশ্যই আমি আমার পানির হিস্সা চাই, অবশ্যই আমি দেখতে চাই না যে ফেলানির আরেক ফেলানি ঝুলে আছে। এখন তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগ ভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাথে শীতল থাকবে, সো আমাকে আমার দেশের মানুষের সাথে থাকতে হবে। একজন ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এমন প্রস্তাবের উদাহরণ টেনে তারেক রহমান বলেন, স্বৈরাচারের চোখে চোখ রেখে বিএনপি প্রথম সংস্কারের কথা বলেছে। সংস্কার কিংবা জুলাই সনদ নিয়ে বিএনপি কোনো লুকোচুরি করছে না বলেও জানান তিনি। আমরা তো কোনো হাইড অ্যান্ড সিক করছি না। আমি যেটা মনে করছি যে ভাই, আমি মনে করছি যেটা আমার দৃষ্টিতে ঠিক না, আমি বলছি ঠিক না। যেহেতু জনগণ মনে করে যে তত্ত্বাবধায়ক সরকার থাকলে একটি নিরপেক্ষ নির্বাচন হবে, বিএনপি 2/3 থাকার পরেও তো বিএনপি চেঞ্জ করেনি। কাজেই এক ব্যক্তির হাতে থাকলেই যে স্বৈরাচার হবে তা না, এটি নির্ভর করে ব্যক্তি টু ব্যক্তি। শুধু আইন চেঞ্জ করলেই সবকিছু সঠিক হয়ে যাবে না। তারেক রহমান বলেন, ১/১১ সরকার বিরাজনীতিকরণের মাধ্যমে দেশকে অন্ধকারে নিতে চেয়েছিল। রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিএনপি ভালো কিছু করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন তিনি। আপনি বললেন অতীত থেকে শিক্ষা নিতে হবে। ইয়েস, আমরা অতীতে এই ভালো কাজগুলো করেছি, ভবিষ্যতে ইনশাল্লাহ এই বিষয়গুলো কনসিডারেশন রেখেই আমরা সামনে এগিয়ে যাব। প্র্যাগম্যাটিক কথা যেটা, বাস্তব কথা যেটা, আমি সুযোগ পেলে যে সাথে সাথেই বিষয়টি হবে তা না। কারণ আমি সুযোগ পেলে আপনাকেও বুঝতে হবে আপনিও কিন্তু দেশ গঠনের একটা পার্ট। শুধু এতটুকু বলতে পারি যে ইয়েস, উই আর কমিটেড, উই উইল ট্রাই আওয়ার বেস্ট টু ডু পারফর্ম বেস্ট টু ডু দ্যাট। অপপ্রচারকে যেন সংবাদ হিসেবে প্রচার করা না হয়, রাজনৈতিক কর্মী হিসেবে সেই আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গুরুত্ব দেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতন হওয়ার বিষয়ে। আমি আমার মত ঠিকই প্রকাশ করলাম, কিন্তু এই মত প্রকাশের ফলে কি কেউ ক্ষতিগ্রস্ত হলো কি না। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। জীবন দিয়ে জুলাই বিপ্লবের বীজ বপন করে গিয়েছিল আবরার ফাহাদ। তার স্মরণে ডাকসুর সেমিনারে এ কথা বলেন ভিপি সাদিক কায়েম। জানান, স্বাধীন কোনো পরিচয়ের কারণে কাউকে ফ্লেমিং করে আর ছাত্র নির্যাতনের বৈধতা দেয়া হবে না। জুলাই বিপ্লবের বীজটা মূলত শহীদ আবরার ফাহাদ বপন করে দিয়েছিল। স্বাধীন বাংলাদেশে কোনো পরিচয়ের কারণে কাউকে ফ্লেমিং করে কাউকে নির্যাতনের আমরা বৈধতা দিব না ইনশাআল্লাহ। 6 বছরেও চূড়ান্ত নিষ্পত্তি হয়নি বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার। বিচারিক আদালত ও হাইকোর্টের রায়ের পর এখনো শুরু হয়নি আপিল বিভাগের কার্যক্রম।
জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। মামলা দ্রুত নিষ্পত্তি করে দোষীদের শাস্তি কার্যকরের দাবি নিহত আবরারের বাবার। বিশ্লেষকরা বলছেন, একটি অপরাধের বিচারের দীর্ঘসূত্রতায় জন্ম নেয় আরেকটি অপরাধ। রিয়াদ রায়হানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন পার্থ রায়। এমন একটি ছবির ওজন কত, সন্তান হারানো বাবার বুকের হাহাকার, ক্ষোভার আক্ষেপের ক্ষতটা কত বড়, কিংবা না মেলা সমীকরণের দীর্ঘশ্বাসটা কত দীর্ঘ। আবরার ফাহাদের বাবার কাছে এসব প্রশ্নের উত্তর জানতে চাওয়াটা নেহায়েতই অমূলক। বুয়েটের শেরেবাংলা হল 1011 নং কক্ষে থাকতেন আবরার ফাহাদ। ঠিক তার উপরেই 2011 নম্বর কক্ষ। 2019 সালের 7 অক্টোবর এই কক্ষেই পিটিয়ে হত্যা করা হয় বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে। পরে শ্রেণীতে লাশ ফেলে চলে যায় হত্যাকারীরা। সন্তান হত্যার ঘটনায় তৎকালীন বুয়েট ছাত্রলীগের 25 নেতাকর্মীর নামে হত্যা মামলা দায়ের করেন আবরারের বাবা। প্রায় 2 বছর পর মামলার রায়ে 25 আসামির মধ্যে 20 জনের মৃত্যুদণ্ড ও বাকিদের যাবজ্জীবন সাজা দেন বিচারিক আদালত। চলতি বছরের মার্চে দেয়া হাইকোর্টের রায়েও বহাল থাকে বিচারিক আদালতের আদেশ। এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে বেশ কয়েকজন আসামি। 2 রায়ে বেশ কিছু ত্রুটি আছে বলে দাবি আসামি পক্ষের আইনজীবীর। আইনের প্রিন্সিপালে বলা হয়েছে যে আইনজীবীদের উপস্থাপিত কোনো বক্তব্য পাশ কাটাইয়া যাওয়া উচিত নহে, যুক্তি ও আইনের মাধ্যমে মোকাবেলা করিতে হইবে, খণ্ডন করে তারপর একটা অবজারভেশন দিয়ে রায় দিতে হইবে। সেই কাজটি আমাদের এই মামলায় অনারেবল হাইকোর্ট ডিভিশন যে রায় দিয়েছেন সেই রায়ে এটা পরিলক্ষিত হয়নি। তবে ক্যামেরায় কথা না বললেও আসামি পক্ষের আপিল দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানায় রাষ্ট্রপক্ষ। মামলার চূড়ান্ত নিষ্পত্তি নিয়ে আক্ষেপ আছে বাদী আবরারের বাবার। এখন তো আমাদের সূত্র তো অনেক আছে, কোন সময় কি হয় এটা তো মনে হয়েই থাকে। এই ব্যাপারে রাষ্ট্রের কাছে আমাদের অনুরোধ থাকবে যাতে আমাদের উপরে একটু নজরদারি থাকে, যাতে আমরা সঠিকভাবে পথে চলাফেরা করতে পারি। এদিকে সমাজ বিশ্লেষকরা বলছেন, এমন চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচার বিলম্বিত হলে তাতে লাভবান হয় অপরাধীরা। তথ্য প্রমাণ আছে, আমার একেবারে ভিডিও ফুটেজ আছে, সেখানে যদি 7 বছর লাগে যে একটা বিচার সম্পন্ন করতে, তাহলে তো 2টা প্রশ্ন সামনে আসে। প্রথম প্রশ্ন যে এই ধরনের হত্যাকাণ্ড বিচারের ক্ষেত্রে আমাদের যে পর্যায় বা ধাপগুলো অনুসরণ করতে হয়, এই ধাপগুলো কতটা সক্ষমতার দাবি করে যে এই ধরনের হত্যাকাণ্ডের বিচারের জন্য, অথবা ধাপগুলো কার্যকরী আছে, আমরা বিচার চাই না। তো এই ধরনের এই 2টি প্রেক্ষাপটের উপস্থিতি কিন্তু আসলে আমরা লক্ষ্য করছি। আবরার ফাহাদের স্মৃতি ধরে রাখতে উদ্যোগ নিয়েছে বুয়েটের শেরেবাংলা হল প্রশাসন। হল প্রাঙ্গণে নির্মাণ করা হয়েছে আবরার স্মৃতিফলক। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পর কোনো শিক্ষার্থী নিশ্চয়ই চায় না শিক্ষা জীবন শেষ হওয়ার আগেই নির্মমতার মহাকাব্যের উপরে দাঁড়িয়ে থাক তার একটি এরকম স্মৃতিফলক। তবুও বুয়েটের শিক্ষার্থীরা বলছেন, আবরার ফাহাদের এই স্মৃতিফলক হোক দ্রোহ আর প্রতিবাদের স্তম্ভ, যেটির উপর দাঁড়িয়ে শিক্ষার্থীদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জারি থাকুক যুগের পর যুগ। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, বুয়েট, ঢাকা। নির্বাচনে দলদাসের মতো কেউ কাজ করতে পারবে না, খাটানো চলবে না কোনো রাজনৈতিক অভিপ্রায়, বলেছেন সিইসি AMM নাসির উদ্দিন। নির্বাচন বিশেষজ্ঞদের সাথে সংলাপে তিনি বলেন, নির্বাচন সংশ্লিষ্ট কেউ আগের মতো পক্ষপাতমূলক আচরণ করলে ব্যবস্থা নেবে কমিশন। সংলাপে বিশেষজ্ঞরা গণভোট, নির্বাচন কর্মকর্তাদের চ্যালেঞ্জ, পর্যবেক্ষক সংস্থার অনুমোদন সহ বিভিন্ন বিষয়ে মত দেন। প্রেসিডেন্টের কাছ থেকে শপথ নিলেন ইলেকশন কমিশন। সকালে নির্বাচন ভবনে ইসির সাথে নির্বাচন বিশেষজ্ঞদের সংলাপ। যোগ দেন 10 জন নির্বাচন বিশেষজ্ঞ। সংলাপের শুরুতে কমিশনের কার্যক্রম তুলে ধরেন নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বলেন, একটি বিশেষ পরিস্থিতিতে দেশের ক্রান্তিলগ্নে দায়িত্ব নিয়েছে এই কমিশন, তাই সুষ্ঠু নির্বাচনকে দেশ সেবার সুযোগ হিসেবে দেখছেন সিইসি। আমার কমিটমেন্টও তাই, আমার পুরা ইসির কমিটমেন্টও তাই, একটা সুন্দর গ্রহণযোগ্য স্বচ্ছ একটা নির্বাচন জাতিকে উপহার দেওয়া। এখানে সবার সহযোগিতা লাগবে, ইসি একার পক্ষে সম্ভব না। নির্বাচন বিশেষজ্ঞরা আলোচনা করেন কমিশনের চ্যালেঞ্জ ও ভূমিকা নিয়ে। জুলাই সনদের গণভোট জাতীয় নির্বাচনের সাথেই করা সম্ভব বলে মত দেন তারা। নির্বাচন পর্যবেক্ষণ সংস্থার অনুমোদনে সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়। আলোচনায় উঠে আসে মিডিয়া মনিটরিং এর প্রসঙ্গ। কেউ ইলেকশনকে নষ্ট করতে চাইলে, পরিবেশ নষ্ট করতে চাইলে তারা এটা চাইবে আগে একটা গণভোট করো, যাতে একটা হাঙ্গামার একটা স্কোপ থাকে। গত 3টা নির্বাচন
যারা জড়িত ছিলেন এই জাতীয় লোকজনকে যাতে অ্যাভয়েড করা হয় এই বিষয়গুলো স্যার মাথায় রাখা উচিত বলে আমি মনে করি। এটা আমার ব্যক্তিগত যাতে কোনো হয়তো প্রশ্নবিদ্ধ হতে না হয় আমাদেরকে। এখানে বিতর্ক থাকতে পারে, কিন্তু আমার ব্যক্তিগত অভিমত প্রথম থেকে আমি এটার পক্ষে ছিলাম যে ছবি সহ ভোটার তালিকা তো এক ধরনের ভোটার তালিকা থাকা উচিত। যারা মতামত দিচ্ছে অনেক দেশের কথা বলছে, আমি অত দেশের কথা বলে সময় নষ্ট করব না, কিন্তু এটা তো সেই দেশ না। এখানে অনেকগুলি অর্গানাইজেশন আছে, অনেকগুলি সমিতি আছে, ওরা বাধা দেবে। আপনি জানেন যে যদি সবাইকে নিয়ে যদি আমরা ইলেকশন না করি তাহলে কিন্তু এই ধরনের একটা প্রতিবন্ধকতা আছে। সবার মতামত ও পরামর্শ শুনে সিইসি শেষে বলেন, এই নির্বাচনে দল দাসের মতো কেউ কাজ করতে পারবে না, খাটানো চলবে না কোনো রাজনৈতিক অভিপ্রায়। আমরা যত রকমের আমাদের ব্যবস্থা নেওয়া সম্ভব, প্রস্তুতি নেওয়া সম্ভব, যত রকমের কার্যক্রম গ্রহণ করা সম্ভব আমরা নিব ইনশাল্লাহ, যাতে কোনো দলীয় আচরণ যাতে কেউ না করতে পারে সেটা আমরা ইনশাল্লাহ নিশ্চিত করবো। এরপরে নারী নেতৃবৃন্দের সাথে বৈঠক করে নির্বাচন কমিশন। আমাদের এই ইলেকটোরাল কমিটিতে তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, নির্বাচন বিশেষজ্ঞদের সাথে দ্বিতীয় দফার বৈঠকের খবরাখবর জানবো সহকর্মী তানভীর মৌসুমের কাছ থেকে। তানভীর, দ্বিতীয় দফার বৈঠকে অংশ নিতে নারী নেতৃবৃন্দদের মধ্যে কারা উপস্থিত আছেন, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। রাব্বি, এখন যে দ্বিতীয় পর্বের সংলাপ শুরু হবে সেটি শুরু হওয়ার এখনও কিছুটা সময় বাকি আছে, তবে এরই মধ্যে আমরা দেখেছি যে দ্বিতীয় পর্বের সংলাপে যারা অংশ নেবেন তাদের মধ্যে অনেকেই এসে উপস্থিত হয়েছেন এবং নির্বাচন ভবনে সংলাপের জন্য যে নির্ধারিত জায়গা, যে নির্ধারিত কক্ষ, সেই সম্মেলন কক্ষে তারা উপস্থিত হয়েছেন, হাজির হয়েছেন। তবে এখানে একটি বিষয় উল্লেখ করতে চাই যে প্রথম পর্বে ছিল নির্বাচন বিশেষজ্ঞের সাথে সংলাপের যে দ্বিতীয় পর্বে কিন্তু কোনো নির্বাচন বিশেষজ্ঞ থাকছে না। সংলাপের দ্বিতীয় পর্বে থাকছে শুধুমাত্র নারী নেতৃবৃন্দ, এবং আমরা দেখেছি যে এর আগে সংলাপটি কিন্তু আজকে শুরু হয়নি, সংলাপটি শুরু হয়েছে আরও বেশ কয়েকদিন আগে, এবং এর মধ্যে বিভিন্ন পক্ষের সাথে কিন্তু সংলাপ শেষ করে ফেলেছে ইতিমধ্যে নির্বাচন কমিশন, এবং এর মধ্যে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যারা কর্তা ব্যক্তিরা রয়েছেন তাদের সাথে কিন্তু গতকালকেই সংলাপ করেছে কমিশন। এর আগে আমরা দেখেছি যে এবং অন্যান্য বিভিন্ন যারা রয়েছে, সুশীল সমাজ, বুদ্ধিজীবী, শিক্ষক সমাজ, কবি, সাহিত্যিক, তাদের সাথেও কিন্তু আসলে সংলাপ করেছে নির্বাচন কমিশন। এবং আমরা দেখেছি যে আজকে তৃতীয় দিনের সংলাপে প্রথম পর্বের যে সংলাপ, সেখানে এই নির্বাচন বিশেষজ্ঞদের সাথে সংলাপ শেষ করার পর এই যে দ্বিতীয় পর্ব সংলাপের আজকের, সেখানে নারী নেতৃবৃন্দর যারা সংলাপে উপস্থিত হওয়ার কথা তারা আসতে শুরু করেছেন এর মধ্যে। এবং এর আগের সংলাপে কিন্তু সিইসি বলেছেন যে নির্বাচন বিশেষজ্ঞদের যে সংলাপে তারা যে পরামর্শ দিয়েছে, তারা যে মতামত দিয়েছে, সেগুলো কিন্তু আসলে নির্বাচন কমিশনকে ঋদ্ধ করেছে, আরও বেশি সমৃদ্ধ করেছে কমিশনকে, এবং সেসব পরামর্শ মতামতগুলোকে সাথে নিয়ে কিন্তু নির্বাচন কমিশন তাদের পরবর্তী কর্মপরিকল্পনাগুলো ঠিক করবে, কীভাবে নির্বাচনকে আরও সুষ্ঠু করা যায় সে বিষয়গুলো নিয়ে কিন্তু আশাবাদ ব্যক্ত করেছেন সিইসি। এবং তিনি বলেছেন যে দল দাসের মতো কাজ করলে কিন্তু আসলে এই যে নির্বাচন কমিশনে কাজ করা যাবে না, এবং কারো কোনো রাজনৈতিক অভিপ্রায় সেটিও কিন্তু বাস্তবায়ন করা যাবে না। এবং এর মধ্যে যেহেতু এই দ্বিতীয় পর্বের সংলাপ, আজকের দ্বিতীয় পর্বের সংলাপ, সেখানে যেহেতু নারী নেতৃবৃন্দরা কথা বলবেন, সেখানে নিশ্চয়ই নারীদের প্রতি সহিংসতা এবং নির্বাচনে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এবং সেখানে আসলে নারী প্রার্থীদের উপর আসলে কি আঘাত বা কি আক্রমণ আসতে পারে, এবং সেক্ষেত্রে নির্বাচন চলাকালীন সময়ে নারী প্রার্থী যারা থাকবেন তাদের ক্ষেত্রে আচরণবিধি কী হবে, তারা কীভাবে নিজেদেরকে রক্ষা করতে পারে, এবং এসব বিষয়ে আসলে নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ কী থাকতে পারে, নির্বাচন কমিশনের করণীয় কী থাকতে পারে, সেই বিষয়গুলোই কিন্তু দ্বিতীয় পর্বের সংলাপে উঠে আসবে। এবং যেহেতু অনেক নারী নেতৃবৃন্দই থাকবে, সেহেতু নারী প্রার্থীদের থেকে শুরু করে নির্বাচনে নারীদের প্রতি যে সহিংসতা, সেটি কিন্তু গুরুত্ব পাবে, সেটি আসলে কিন্তু বলাই যায় এই দ্বিতীয় পর্বে। রাব্বি। তানভীর, আপনাকে ধন্যবাদ। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। সকালে রাজধানীতে জামায়াত আমিরের বাসভবনে এই সাক্ষাৎ করেন তারা। সাক্ষাতে বাংলাদেশের বিদ্যমান মানবাধিকার ও রাজনৈতিক পরিস্থিতি, রোহিঙ্গা সমস্যা এবং জাতীয় নির্বাচন সহ নানা বিষয়ে আলোচনা হয়। এবারে জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে জাতিসংঘের সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করা হয়। এছাড়া নারী সমাজের অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা অর্জন এবং বাংলাদেশের সার্বিক উন্নয়নে জাতিসংঘের অব্যাহত সমর্থনের প্রত্যাশা করেন জামায়াত আমির। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ, নিরপেক্ষ, ক্রেডিবল একটা ইলেকশন হওয়ার ব্যাপারে ওনারা আশাবাদী, এবং সে ব্যাপারে জামাত ইসলামীর যে প্রচেষ্টা, ভূমিকা
সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল যেন চলছে অনিয়ম আর গরমিলের ওপরেই। 100 টাকার ইনজেকশন কেনা হচ্ছে 12 গুণ বেশি দামে। 5 কোটি টাকার ওষুধ কেনাকাটার পুরোটা জুড়েই একই চিত্র। বিষয়গুলো জানাজানি হলে গোজামিল দিয়ে আবারও নতুন চাহিদাপত্র তৈরি করা হয়, তবে সেখানেও গরমিল পিছু ছাড়েনি। বিস্তারিত খোকন চৌধুরীর প্রতিবেদনে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল আশপাশের কয়েক জেলার মানুষের একমাত্র ভরসাস্থল। তবে আস্থার জায়গায় কতটুকু ধরে রাখতে পারছে প্রতিষ্ঠানটি? সম্প্রতি সেখানে অভিযান চালায় দুদক। সংবাদ সংগ্রহে গেলে দরজা বন্ধ করেন স্বয়ং হাসপাতালের পরিচালক ডাক্তার মাসুদ পারভেজ। অভিযানের বিষয়ে প্রশ্ন করলে রেগেও যান তিনি। এত রাগঢাকের কারণ কি? বিষয়টি জানার চেষ্টা করতেই বের হয়ে আসে মূল ঘটনা। গত 13 মে হাসপাতালের জন্য ওষুধ কেনার চাহিদাপত্র আসে যমুনা টিভির হাতে। 5 কোটি টাকার চাহিদাপত্রে জীবন রক্ষাকারী কয়েকটি ওষুধের দাম নিয়ে ধরা পড়ে গরমিল। বিষয়গুলো আরও স্পষ্ট হয়ে ওঠে ড্যাব নেতাদের দ্বন্দ্বে। অনিয়মের পেছনে মহানগর ড্যাবের সভাপতি MM হাসান সহ আরও কয়েকজনকে দায়ী করেন ড্যাবের অন্য নেতারা। এই দুর্নীতির দায় কুমিল্লা মেডিকেল কলেজ ড্যাব ইউনিটের সবার উপরে পড়ে। সবাই এই দায়ভার নিতে কেন? আমি কেন আমাদের কুমিল্লা মেডিকেল কলেজের অর্থনৈতিক দায়ভারের আমার উপরে পড়বে? কেন ড্যাবের ফান্ড রাইজ করতে হবে? কেন কোথাও কথা শুনতে হলে বাইরের কথা শুনতে হয় যে ড্যাবের ফান্ডে টাকা জমা হচ্ছে? এবার পাওয়া গেল আরও একটি চাহিদাপত্র। সেখানে কয়েকটি ওষুধের দাম প্রথম চাহিদাপত্রের চেয়ে কমানো হলেও গরমিল রয়েই গেছে। মে মাসের কেনাকাটার ওষুধ নিয়ম বহির্ভূতভাবে এসেছে সেপ্টেম্বরে। নেই কোনো সরকারি সিল। দুদকের দাবি, গণমাধ্যমে সংবাদ প্রচারের পর বিষয়টি ধামাচাপা দিতেই নতুন চাহিদাপত্র তৈরি করা হয়। অনিয়ম হয়েছে, কিন্তু তারা এই বিভিন্ন নিউজে আসার পরে এগুলো হয়তো আমার কাছে ধারণা যে তারা এটা পরবর্তীতে মেকআপ দিয়েছে। ঠিক কোন প্রক্রিয়ায় এত গরমিল রেখে ওষুধ কেনা হলো বা দ্বিতীয়বার চাহিদাপত্র তৈরি হলো, এই প্রশ্নগুলোরও কোনো উত্তর মেলেনি। নিয়ে কোনো মন্তব্য না, আমরা আমাদের সুপারিশগুলো দিয়ে দিই। আমাদের কি পাইছি আমি যে তদন্ত যা পাই, আমাকে মনে হয় তদন্ত দেওয়া হয়েছিল এত কোটি টাকার লেনদেন হয়েছে এই বিষয়ে। দ্রুত জড়িতদের চিহ্নিত করে শাস্তির দাবি সচেতন নাগরিকদের। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। মা ইলিশের সংরক্ষণ নিয়ে চাঁদপুরে চলছে কোস্ট গার্ডের বিশেষ মহড়া। সেখানে আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। সরাসরি যাচ্ছি সেখানে। রাব্বি, কোস্ট গার্ডের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানাবেন। মাসুম, আপনি জানেন যে আসলে 3 দিন ধরেই কিন্তু কোস্টগার্ড এই যে নদী, সাগর এবং উপকূলে যে আপনি জানেন যে মা ইলিশ রক্ষায় যে সরকারি যে বিধিনিষেধ, সেই বিধিনিষেধের কারণে তার অভিযান চালাচ্ছে। আজকে এই যে মোহনা, চাঁদপুরে যে মোহনা, সেই মোহনার অভিযানে এরই মধ্যে কিন্তু নিষিদ্ধ যে কারেন্ট জাল, সেই জাল কিন্তু পাওয়া গেছে। আমরা দেখছি যে কোস্টগার্ডের যে অভিযান, সেই অভিযানে আমরা দেখছি যে এখানে যারা জেলে আছেন তারা এই যে সরকারি যে বিধিনিষেধ 22 দিন যে মাছ ধরতে পারবে না, ইলিশ মাছ, মা ইলিশ ধরতে পারবে না, সেটিকে অমান্য করে জাল ফেলেছে। এবং সেই জাল কিন্তু কোস্টগার্ড গতকাল রাতেও কারেন্ট জাল উদ্ধার করেছে এবং ঝাটকা মাছ জব্দ করেছে। আজকে আমরা দেখেছি অভিযানের সময়ও কিন্তু এই যে জাল, সেই জাল পাওয়া গেছে, সেখানে মাছও দেখা যাচ্ছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব যে এই অভিযানের নেতৃত্ব দেওয়া যিনি আছেন কর্মকর্তা কোস্টগার্ডের, আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব যে তারা কিভাবে অভিযানটি চালাচ্ছেন। তার আগে একটু বলে রাখি যে কোস্টগার্ড এই মা ইলিশ রক্ষায় শুধু চাঁদপুর নয়, পটুয়াখালী, বরগুনা এবং সহ উপকূলীয় যে এলাকাগুলোতে তারা কিন্তু এই অভিযানটি চালাচ্ছে। এখানে কোস্টগার্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, আমরা তাদের সাথে একটু কথা বলি। যে আজকে যে অভিযানটি, সেই অভিযানের মূল উদ্দেশ্যটা যদি বলতেন। জি, ধন্যবাদ। আমাদের মা ইলিশ সংরক্ষণ 2025 উপলক্ষে আমরা ইতোমধ্যে 4 অক্টোবর থেকে দিনে এবং রাতে সাঁড়াশি অভিযান শুরু করেছি এবং অভিযানের যে কার্যক্রম
তার মধ্যে আমাদের এই বর্তমানে যে জাল পাওয়া গেল, জেলে কোথায়? জেলেরা, এটা আপনাদের একটু বুঝিয়ে বলি, জেলেরা সবসময় উপস্থিত থাকেন না। জেলেরা জোয়ার আর ভাটার সাথে সময় মিলিয়ে তারা জাল নদীতে ফেলে যায় নির্দিষ্ট স্থানে। যেমন আমাদের এই চাঁদপুর মোহনা এবং কাঁচিকাটা, দেন বহরিয়া, এই জায়গায় ইলিশের প্রজননটা একটু বেশি, সেই সব জায়গায় তারা জাল ফেলে দেয়। জাল ফেলে তারা চলে যায় নিজ নিজ ঘরে, অথবা তারা অন্য কোনো জায়গায় জাল, আরও তাদের তো বিভিন্ন পরলে জাল ফেলতে যায়, দেন অন্য জায়গায় তারা চলে গেছে। ঠিক এভাবে দিনের অভিযানে আজকে যখন বের হয়েছে আমাদের কোস্টগার্ড চাঁদপুর স্টেশন থেকে, তারা অভিযানে বের হয়ে এরকম জাল পেয়েছে। সেই জালগুলো আমাদের কোস্টগার্ড সদস্যরা উদ্ধার করছে এবং নিয়ে গিয়ে এগুলি আমরা বিনষ্ট করে ফেলবো। আমরা ঘাটে নিয়ে গিয়ে পুড়িয়ে জালগুলো সব বিনষ্ট করে ফেলবো। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কোস্টগার্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তারা। এভাবে কিন্তু তারা এই অভিযানটি কিন্তু অব্যাহত রাখবে এবং আপনি জানেন যে সরকারের যে নিষেধাজ্ঞা 22 দিন, সেই 22 দিন তারা কিন্তু এইভাবে নদীতে টহল দিতে থাকবে। রাব্বি সিদ্দিকী, আপনাকে ধন্যবাদ। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। তুরস্কের পক্ষে আছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একিঞ্চি। মঙ্গলবার সকাল 10:30 থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা ও রাজনীতিতে সম্পর্কে গভীর করার বিষয়ে আলোচনা হওয়ার কথা। বৈঠকের পর একটি যৌথ বিবৃতি দেওয়া হবে, যেখানে রাজনৈতিক পরিসরে সম্পর্ক জোরদার, ব্যবসা বাণিজ্য বাড়ানো এবং প্রতিরক্ষা সহযোগিতাকে অংশীদারিত্বের রূপ নেওয়ার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। সফরের প্রথম দিন সোমবার বেরিস একিঞ্চি বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন। আজ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের পর তিনি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ বিষয়ে আরো জানবো, পদ্মায় আছেন সহকর্মী লামিয়া তিথি। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছি তার সাথে। তিথি, বৈঠকের সবশেষ কি তথ্য হচ্ছে আপনার কাছে, জানাবেন। রাব্বি, যেমনটা সকাল 10:30টায় কিন্তু বৈঠক শুরু হয়েছে বাংলাদেশ এবং তুরস্কের যেই পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকটি। বলতে গেলে এই 4 ঘন্টা পরেই কিন্তু বৈঠকটি শেষ হয়েছে এবং যেই বাংলাদেশ এবং তুরস্কের পক্ষ থেকে কিন্তু একটি যৌথ বিবৃতিও দেওয়া হয়েছে। এই বিবৃতিতে কিন্তু মোট 14টি যে পয়েন্ট রয়েছে সেটি কিন্তু উঠে এসেছে, যেমন বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা সহযোগিতা, রাজনৈতিক উন্নয়ন সহ শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি সকল বিষয়ে কিন্তু উঠে এসেছে। যদি একটু বিশেষভাবে কয়েকটি পয়েন্টের কথা আমি বলতে চাই, তাহলে কিন্তু বলবো যে জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা সহ স্বাস্থ্য খাতে কিন্তু তুরস্কের ধারাবাহিক যে সহায়তা রয়েছে সেটি কিন্তু কক্সবাজার এবং রোহিঙ্গা শিবিরে অবস্থিত তুরস্কের যে ফিল্ড হাসপাতালের কার্যক্রম সেটি কিন্তু অব্যাহত রাখার জন্য বাংলাদেশের পক্ষ থেকে তা বলা হয়েছিল এবং একই সাথে কিন্তু উভয় পক্ষের যে স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনাও কিন্তু এর উপর নিয়েও কিন্তু এটা নিয়েও কিন্তু তাদের মত বিনিময় হয়েছে। একই সাথে কিন্তু রোহিঙ্গা সংকট যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু বাংলাদেশের যেই পদক্ষেপ রয়েছে সেটি নিয়েও তুরস্কের যেই প্রতিনিধি দল রয়েছেন তারা কিন্তু বেশ প্রশংসা করেছেন এবং তারা কিন্তু এই তুরস্কের সহায়তাও কিন্তু অব্যাহত রাখার কথাও তারা আমাদেরকে এই বিবৃতির মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে কিন্তু যদি বলা যায় যে তারা যেই বাণিজ্যের বহুমুখীকরণ এবং যোগাযোগ বৃদ্ধি এই বিষয়গুলো রয়েছে, একই সাথে কিন্তু শিক্ষা, সংস্কৃতি এবং বিজ্ঞান প্রযুক্তি খাতেও কিন্তু তারা সরাসরি যেই পদক্ষেপ রেখেছেন তাতেও কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়েছে এবং একই সাথে কিন্তু যেই তুরস্কের যে প্রতিনিধি দল রয়েছেন তারা কিন্তু কিছুক্ষণের মধ্যেই পদ্মা থেকে বের হবেন এবং পদ্মা থেকে বের হয়ে কিন্তু তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাবেন এবং সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে উপদেষ্টা রয়েছেন তার সাথে কিন্তু বৈঠক করবেন এবং তারপরেই কিন্তু প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন এবং এরই মাধ্যমে কিন্তু তুরস্কের যে প্রতিনিধি দল রয়েছে তাদের কিন্তু এই 2 দিনের সফর শেষ হবে। তিথি, আপনাকে ধন্যবাদ। গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালালেও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্য বইয়ে থেকে যাচ্ছে শেখ হাসিনার নাম, তবে তার আগে যোগ হচ্ছে স্বৈরাচার, গণহত্যাকারী অভিধা। একই সঙ্গে পাঠ্যক্রমে যোগ হবে দিনের ভোট রাতে ও ডামি নির্বাচন সহ নানা প্রসঙ্গ। পরিমার্জন কমিটির সদস্যরা বলছেন, এসব সংযুক্তির সিদ্ধান্তে সরকার কিংবা রাজনৈতিক দলের পক্ষে কোনো চাপ নেই, তবে একাধিক বইয়ে থাকা 7 মার্চের ভাষণ বাদ দেয়া না দেয়া অথবা সংক্ষেপ ভাষণ তুলে ধরার ব্যাপারে এখনো একমত হতে পারেনি কমিটি।
আল আমিন হক অহনের প্রতিবেদন। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম। 2021 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ঐতিহাসিক ভাষণ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে নির্দেশ দেয় হাইকোর্ট। পরে পুরো ভাষণ যুক্ত হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বইয়ে। অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা বইয়ে পুরো ভাষণ ও ভাষণ সংশ্লিষ্ট তথ্য আছে 6 পৃষ্ঠা জুড়ে। অনেকেই মনে করেন পাঠ্য বইয়ে একাধিক স্থানে একই ভাষণ ও ভাষণের ইতিহাস নিয়ে হয়েছে অতিকথন। 2-1টি বই রেখে বাকিগুলো বাদ দেওয়ার পক্ষে তারা। তবে এ বিষয়ে এখনো একমত হতে পারেনি এনসিটিবির পরিমার্জন কমিটি। এই ধরনের জায়গাগুলি যেটাই আসুক, এটার একটা কমিটি আছে, তো সেগুলির মধ্য দিয়েই এগুলি কিন্তু জায়গাগুলিকেই করাই হবে। তো কোনগুলি ফাইনালাইজেশনের কাজ করছে। বই পরিমার্জন শেষে চূড়ান্ত অনুমোদন হয় জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি সহ কয়েকটি কমিটির সম্মতি নিয়ে। তেমনই একটি কমিটিতে আছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজম। যাই করা হোক, পাঠ্যপুস্তকের রাজনৈতিক ইতিহাস নিরাসক্ত ও শোভন হওয়া উচিত বলে মত তার। কোনো কিছুই বাদ দেওয়া যাবে না, পরিমার্জনা করা যাবে না, সেটা তো নয়। কারণ যদি বাড়াবাড়ি ঘটে থাকে তাহলে সেটা তো একেবারেই সাধারণ একটা মাত্রার মধ্যে নিয়ে আসার প্রয়োজনেই কাটছাট করতে হতে পারে। জানা গেছে আওয়ামী লীগ আমলের নির্বাচনের প্রকৃত অনেক তথ্যই যোগ করা হচ্ছে পাঠ্যে। একাদশ দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন বইয়ে 2014, 18 ও 24-এর রাতের ভোট ও ডামি প্রার্থীর বিষয়গুলো তুলে ধরার কথাও জানা গেছে। সেই সাথে শেখ হাসিনার নামের আগে যোগ হচ্ছে স্বৈরাচার ও গণহত্যাকারী। স্বৈরাচার ধরনের শব্দ যেটা আমাদের পাঠ্যপুস্তকে আগেও কিন্তু ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে অন্য অনেকের ক্ষেত্রে। সুতরাং এটা যদি এখনকার পাঠ্য বইতে যদি ইমিডিয়েট আগের শাসক সম্পর্কে যায়, আমি সেটাকে কোনো খুব বড় ব্যত্যয় কিংবা ভিন্ন ব্যতিক্রম মনে করব না। সাধারণত রাজনৈতিক সরকার যখন থাকে তখন পাঠ্যপুস্তকে ইতিহাসের নির্মোহ বর্ণনা থাকে না, সেটাই আমরা জানি। এবার তো রাজনৈতিক সরকার নেই, তাহলে ইতিহাসের সেই নির্মোহ বর্ণনা পাঠ্যপুস্তকে কতটা এলো? এই সরকারের নিঃসন্দেহে সেই ধরনের কোনো চাপ ছিল না, অথবা কম ছিল, অথবা অন্য দলীয় সরকারগুলো যেরকম থাকে সেরকম ছিল না। এনসিটিবি কিংবা সরকার তারা তো আর বই লেখে না। সেদিক থেকে সরকার চাইলেই যে একটা ব্যাপার সম্পূর্ণরূপে করতে পারবে পাঠ্যপুস্তকে, ব্যাপারটা এরকম নয়। কিন্তু আমি অনেক দূর পর্যন্ত এই চেষ্টাটা দেখেছি। আমি বলবো না যে এটা পুরোপুরি সন্তোষজনক, কিন্তু খানিকটা হয়তো অগ্রগতি হয়েছে। নতুন শিক্ষাক্রম স্থগিত করে গত বছর 2012 সালের শিক্ষাক্রমের আলোকে পাঠ্য বই পরিমার্জন করে অন্তর্বর্তী সরকার। সেই ধারাবাহিকতায় 2026 সালের জন্যও ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। তিস্তার পানি কমতে শুরু করায় লালমনিরহাট ও রংপুরে প্লাবন পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। সকাল 6টায় ডালিয়া পয়েন্টে বিপদসীমার 43 সেন্টিমিটার নিচে পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে। পানি কমে যাওয়ায় বাড়িঘরে ফিরতে শুরু করেছে বানভাসীরা। বেরিয়ে এসেছে ক্ষয়ক্ষতির চিহ্ন, ভেঙে গেছে রাস্তাঘাট, গাছপালা। তবে রংপুরের কাউনিয়া তিস্তা রেলওয়ে ব্রিজ পয়েন্টে এখনও বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে বইছে পানি। এতে নিম্নাঞ্চলের কিছু এলাকার ঘরবাড়ি ও শস্যক্ষেত পানিতে ডুবে রয়েছে। এতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। তালিকা করে বানভাসীদের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। তিস্তার পানি বেড়ে রোববার সন্ধ্যা থেকে প্লাবিত হতে থাকে লালমনিরহাট ও রংপুরের নিম্নাঞ্চল। 2 জেলার প্রায় 40,000 পরিবার পানিবন্দী হয়ে পড়ে। এবার আশ্বিনেই পানিবন্দির দুর্ভোগ পোহাতে হচ্ছে তিস্তা অববাহিকার বাসিন্দাদের। এক রাতের পানি বৃদ্ধিতে কয়েক হাজার পরিবার পড়েছে ভোগান্তিতে। ক্ষতিগ্রস্ত আমন, সবজির আবাদ, ভেসে গেছে পুকুরের মাছ, রাস্তাঘাট ছিন্ন ভিন্ন। স্থায়ী সমাধান হিসেবে নভেম্বরে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবি ভুক্তভোগীদের। অনেক বছর পর আশ্বিন মাসে এমন উপচে পড়া জলের মুখোমুখি হলো তিস্তা অববাহিকার মানুষ। চরাঞ্চল, নিম্নাঞ্চল সহ তলিয়ে যায় আশ্রয়ন প্রকল্প। বাসা বাড়িতে কোথাও কোমর, কোথাও হাঁটু পানি। ভালো দেখিয়া নামাজবন্দি করিয়া খায়া শুধলাম, মগরে বাদ দেখি আমার ঘরের মধ্যে পানি। রান্না বান্না করতে পারি নাই, খাইতে পারি নাই। মেয়ে ছেলে ধরে ঘরের মধ্যে আছি, কোনো বাইরে যাই নাই। আমনের আবাদ অথই পানির নিচে, তার ওপর বানের সাথে আসা কচুরিপানার ঢল। পুরো আবাদি নষ্ট হওয়ার শঙ্কা চাষিদের। পার উপচিয়ে ভেসে গেছে পুকুরের মাছ, রাস্তাঘাটেও কোমর, হাঁটু পানি। ভেঙে গেছে অনেক রাস্তা, স্কুল যাওয়াও বন্ধ শিক্ষার্থীদের। প্রতি বছর ভারত থেকে হুহুকে পানি চাই দেয়। আমাদের রংপুর ডিস্ট্রিক্ট থেকে আরম্ভ করে লালমনিরহাট ডিস্ট্রিক্ট থেকে আরম্ভ করে বহু জায়গায় কিন্তু ক্ষয়ক্ষতি হয়ে যায়। এইভাবে আমার কিন্তু জনগণ
এইভাবে এখন ভুলাইতে আমার মনে কর তস্তিতে আমাকে সব শেষ করে দিলে এখানে। মহা দুর্গতিতে পড়লেও ত্রাণ চায় না অববাহিকার মানুষ। তিস্তা খননের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় দানা বেঁধেছে অসন্তোষ। নদী খননের দরকার, আর কি চাই ইলিশ চাইনি আমরা, আমার এগুলোর দরকার আছে বেশি। নির্বাচনের তফসিল ঘোষণা করার আগেই যাতে তিস্তা মহাপরিকল্পনার কাজ উদ্বোধন করা হয়। এমন বাস্তবতায় আগামী বছরের জানুয়ারিতে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর কথা জানিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা। তাতে আপত্তি তিস্তা বাঁচাও আন্দোলনে যুক্তদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে নভেম্বরেই কাজ শুরুর দাবি তাদের। এই সরকারের মেয়াদকালে আগামী একনেক সভায় এই অর্থ বরাদ্দ করে এই তফসিল ঘোষণার আগেই এই তিস্তা মহাপরিকল্পনার কাজের শুভ উদ্বোধন করতে হবে। নির্বাচনী প্রাক্কাল তখন তফসিল ঘোষণা হয়ে যাবে, অনেক ধরনের জটিলতা তৈরি হয়ে যেতে পারে। যদি তারা যে আমাদের আভ্যন্তরীণ অর্থ থেকে যে টাকা দিয়ে কাজ শুরু হওয়ার কথা সেটা দিয়ে তো কাজ শুরু করতে পারে। চলতি বছর 5 দফায় বাড়ল তিস্তার পানি। পানির সাথে বসবাসের এই দৃশ্য শুধু এখনকার বা এবারকার নয়, মোটামুটি ফি বছর 4 মাস 5-7 দফায় এভাবেই পানির সাথে যুদ্ধ করে বেঁচে থাকেন তিস্তা অববাহিকার হাজারো মানুষ। পরের 8 মাসে জীবন বাঁচানোর খানিকটা চেষ্টা করেন তারা, কিন্তু পরের বছর গিয়ে হয় একই নিয়তি। এই দুঃসহ জীবন থেকে মুক্তি পেতে তাদের দাবি তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা হোক। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। দৃষ্টিনন্দন ইমারত কিংবা সৌন্দর্যমণ্ডিত সুউচ্চ দালান, ছবির মতো নৈসর্গিক সমুদ্রতট, তাও আবার সদা প্রাণ চাঞ্চল্যে ভরপুর। অনেকটা এমনই ছিল যুদ্ধপূর্ব গাজার চিত্র। ইসরায়েলের দীর্ঘ 2 বছরের আগ্রাসনে বদলেছে সব, পাল্টেছে অনেক কিছু। উপত্যকার উত্তর থেকে দক্ষিণ, নগর থেকে গ্রামাঞ্চল, ইসরায়েলি তাণ্ডব থেকে যেন বাদ যায়নি 1 ইঞ্চি ভূমিও। ফলাফল, প্রাণচাঞ্চল্যের নগরী থেকে বাস্তবের মৃত্যুপুরীতে রূপ নিয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকা। দর্শক, চলুন দেখে নেওয়া যাক কেমন ছিল যুদ্ধবিধ্বস্ত গাজার আগের চিত্র। একসময় ছিল সাজানো গোছানো নগরী, ছিল প্রাণচাঞ্চল্য, আর 10টা শহরের মতোই এখানকার মানুষও হাসতে জানত। অথচ 2 বছরের ব্যবধানে সেই অঞ্চল যেন আজ পরিণত ধ্বংসের নগরীতে। যেদিকে চোখ যায় শুধু ধ্বংসযজ্ঞ, ক্লান্তিময় বিষাদ বাসিন্দাদের চোখে মুখে। বলছি দীর্ঘ 2 বছর চরম আগ্রাসনে থাকা এক অবরুদ্ধ উপত্যকার কথা, যার নাম গাজা। ছিল সুউচ্চ দালান, সৌন্দর্যমণ্ডিত ইমারত আর দৃষ্টিনন্দন মসজিদ। একসময় যেখানে জামাত সহকারে অনুষ্ঠিত হতো নামাজ, কিন্তু আজ সেখানে জরাজীর্ণ ধ্বংসস্তূপ। সমুদ্র তীরবর্তী গাজা একসময় মুখর ছিল শিশুদের কোলাহলে, যেখানে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন সাধারণ গাজাবাসী। ইসরায়েলি আগ্রাসনে ব্যস্তময় সেই জায়গা এখন বাস্তবের মৃত্যুপুরী। ব্যস্ত বাজার আর জলপাই বাগানের জন্য সুপরিচিত ছিল গাজা সিটি। স্কুল, কমিউনিটি সেন্টার নিয়ে পরিপূর্ণ একটি আবাসিক ও বাণিজ্যিক কেন্দ্র ছিল এর সুজাইয়া অঞ্চল, যেটি ছিল গাজার অন্যতম বড় এবং ঘনবসতিপূর্ণ এলাকা। কিন্তু নেতানিয়াহু বাহিনীর বোমাবর্ষণে তার সবই এখন মাটিতে মিশে গেছে। গাজার সবচেয়ে বেশি আগ্রাসন চালানো স্থানগুলোর মধ্যে উত্তরাঞ্চলীয় এলাকা অন্যতম। 4 দিক থেকে আটকে দিয়ে বেইত লাহিয়া এবং বেইত হানুনে সর্বশক্তিতে স্থল অভিযান চালায় আইডিএফ। প্রবেশ করতে দেয়নি ন্যূনতম কোনো মানবিক সহায়তা। ফলে অঞ্চলটিকে সর্বপ্রথম দুর্ভিক্ষ কবলিত বলে ঘোষণা দেয় জাতিসংঘ। অথচ উত্তর গাজা সুপরিচিত ছিল কৃষি নির্ভর অর্থনীতির জন্য, যেখানে একসময় জন্মাতো সুস্বাদু নানা ফল। জাতিসংঘ বলছে ইসরায়েলি আগ্রাসনে ক্ষতিগ্রস্ত গাজার 90%-এরও বেশি ভবন। হামলায় পুরোপুরি মাটিতে মিশেছে 1.5 লাখেরও বেশি আবাসিক স্থাপনা। এসব পুনর্নির্মাণ করতে $53 বিলিয়ন বেশি খরচ হতে পারে বলে জানিয়েছে গবেষকরা, আর এতে সময় লাগবে অন্তত 1 দশক। গাজায় একসময় হয়তো থেমে যাবে যুদ্ধ, হয়তো আর পড়বে না বিদেশি সেনার পায়ের ছাপ। ক্ষতিগ্রস্ত ভবন আবারও নির্মাণ করা গেলেও চলমান হত্যাযজ্ঞে যে ক্ষত সৃষ্টি হয়েছে তার দাগ হয়তো আজীবনই বয়ে বেড়াতে হবে ফিলিস্তিনিদের।
অনিক রহমান, যমুনা নিউজ। অভ্যন্তরীণ থেকে আন্তর্জাতিক গাজায় আগ্রাসন ঘিরে গেল 2 বছরে নজিরবিহীন চাপের সম্মুখীন হয়েছে ইসরায়েল। বেশ কয়েকবারই সুতোয় ঝুলেছে নেতানিয়াহু সরকার। ভাঙনের মুখ থেকে জোট সরকার ফিরে এসেছে একাধিকবার। কখনো আবার সামাল দিতে হয়েছে নাগরিকদের তুমুল বিক্ষোভকে, এমনকি হারাতে হয়েছে বহু মিত্র দেশকে, খোয়াতে হয়েছে অনেক দেশেরই মুক্ত বাণিজ্য চুক্তি। ব্যাপক কূটনৈতিক আর অভ্যন্তরীণ চাপ সত্ত্বেও আগ্রাসন থেকে পিছু হটেনি তেল আবিব। বিক্ষোভের এই দৃশ্য ইসরায়েলের। গাজায় যুদ্ধ বন্ধ আর জিম্মি মুক্তির দাবিতে উত্তাল তেল আবিব। গেল 2 বছরে ইসরায়েলের বুকে এমন দৃশ্যের দেখা মিলেছে হরহামেশাই। গাজায় আগ্রাসন ঘিরে আন্তর্জাতিক চাপ তো ছিলই, সেই সাথে নজিরবিহীন অভ্যন্তরীণ চাপ মোকাবেলা করতে হয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুকে। তীব্র রাজনৈতিক সংকটে ইসরায়েলি প্রধানমন্ত্রীর গদি নিয়েও টানাটানি হয়েছে বেশ কয়েকবার। শোনা যায় 7 অক্টোবর হামাসের হামলার পরই ক্ষমতা বাঁচাতে ব্যাপক তোড়জোড় শুরু করে দিয়েছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। সে সময় বিরোধীদের নিয়ে তড়িঘড়ি ঐক্য সরকার গঠন করেন তিনি। একাধিক হিব্রু গণমাধ্যমের দাবি, বিশেষ বৈঠক ডেকে মন্ত্রীদের সরকার থেকে পদত্যাগ না করতে রাজি করান ইসরায়েলি প্রধানমন্ত্রী। অথচ হামাসের হামলা ঠেকানোর ব্যর্থতার দায়ে নেতানিয়াহুর বিরুদ্ধে অনাস্থা ভোটের পরিকল্পনা করেছিলেন বেশ কয়েকজন মন্ত্রী। আবার যুদ্ধ বন্ধ করলেই সরকার ভাঙার হুঁশিয়ারি দিয়ে গেছেন নেতানিয়াহু সরকারের কট্টরপন্থী শরিকরা। জোট থেকে গুরুত্বপূর্ণ এমপিদের পদত্যাগের ঘটনাও হয়েছে। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর উপক্রম হয় বার কয়েক। বিরোধীদের কটাক্ষের শিকারও হতে হয়েছে বহুবার। এরই মধ্যে 2 বছর ধরে লাগাতার বিক্ষোভ করে যাচ্ছে সাধারণ মানুষ। তোপ দাগিয়ে যাচ্ছেন জিম্মিদের পরিবার, যা উভয় সংকটে ফেলেছে নেতানিয়াহু সরকারকে। অভ্যন্তরীণ চাপের ডামাডোলে বহু মিত্র দেশকেও খুঁয়েছে ইসরায়েল। অনেকের সাথে বাতিল হয়েছে মুক্ত বাণিজ্য চুক্তি, ছিন্ন হয়েছে কূটনৈতিক সম্পর্ক, পড়তে হয়েছে নিষেধাজ্ঞার কবলে। তেল আবিবের প্রতি বিরক্ত হয়ে উল্টো ফিলিস্তিনকেই স্বীকৃতি দিয়েছে বহু দেশ। অনিক রহমান, যমুনা নিউজ। বিসিবিতে চলছে নবনির্বাচিত পরিচালনা পরিষদের বোর্ড সভা, সাব কমিটি বন্টন, বিপিএল সহ আছে গুরুত্বপূর্ণ 6 এজেন্ডা। সেখানে আছেন সহকর্মী হাসান আল মারুফ। বিস্তারিত জানবো তার কাছ থেকে। মারুফ, বিসিবির নবনির্বাচিত পরিচালনা পরিষদের বোর্ড সভা নিয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে? মারুফ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? মারুফ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? বিসিবি সভা নিয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে আমাদের জানাবেন। দুপুর 12টা নাগাদ বিসিবির সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি 30 মিনিট পিছিয়ে 12:30টার দিকে শুরু হয়, যেখানে 22 জন পরিচালক উপস্থিত হয়েছেন এবং সেই 22 জন এর মধ্যে গায়ক আসিফ আকবর, তিনি দেশের বাইরে থাকায় উপস্থিত হতে পারেননি। ইশতিয়াক সাদেক, তিনি অসুস্থ থাকার কারণে নেই, এবং এনএসসি থেকে যে পরিচালককে বাদ দেওয়া হয়েছে সেই ছাড়া এই 3 জন ছাড়া মোট 22 জন আছেন। সেখানে 6টি এজেন্ডা নিয়ে আজকে বসেছে বিসিবির এই সভা, যেখানে আলোচনা হবে আসন্ন বিপিএল নিয়ে। যে বিপিএল নিয়ে একটা ধোঁয়াশা ছিল, সেই বিপিএল এর সিদ্ধান্ত আজকে আসতে যাচ্ছে, যেখানে একটা ইতিবাচক সিদ্ধান্ত হয়তো আসবে। একই সাথে স্ট্যান্ডিং কমিটি, সাব কমিটি, বিপিএল গভর্নিং কাউন্সিলের দায়িত্ব কার হাতে যাচ্ছে সেসব নিয়ে আলোচনা হবে। একই সাথে আসন্ন যে ওয়েস্ট ইন্ডিজ ট্যুর আছে বাংলাদেশে, সেটি নিয়েও কথা হবে। একই সাথে বিসিবির যে ব্যাংক হিসাবগুলো আছে সেগুলো নিয়েও এই সভায় আলোচনা হবে, এবং এই সভা কিছুক্ষণের মধ্যেই শেষ হওয়ার কথা। শেষ হলে হয়তো আমরা আরও বিস্তারিত জানতে পারবো যে আসলে কি কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মাসুম। মারুফ, আপনাকে ধন্যবাদ। এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।